কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ আশা করি। তোমরা যদি কেউ এখন অনলাইনে থাকো তাহলে একটু রেসপন্স করো যে আমার ক্লাসে যদি তোমরা কেউ লাইভ দেখো তাহলে একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝবো যে না আমার লাইভটা ওয়ার্ক করছে। ওকে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্য থেকে কয়েকজন যুক্ত হয়েছে, 3জন যুক্ত হয়েছে আমার সাথে। তাহলে তার মানে আমার লাইভটা কার্যকরীভাবে শুরু হয়েছে। আচ্ছা, প্রথমেই তোমাদের কাছে আমি একটু দোয়া চাবো, কারণ আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। উনি গত 9 বছর আগে আমাদের মাঝ থেকে আমাদেরকে ছেড়ে চলে যান। উনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন। দেখো, ক্যান্সার পেশেন্টকে খুব কাছ থেকে আমি দেখছি। আজকে আমরা করোনা নিয়ে এত ভয় পাচ্ছি, কিন্তু ক্যান্সারের যদি ভয়াবহতার হিসাবটা তোমরা বিবেচনা করো তাহলে সেই ক্ষেত্রে করোনা কিছুই না। কারণ করোনাতে দেখা যাচ্ছে যত মানুষ আক্রান্ত হচ্ছে তার অধিকাংশ মানুষই, অর্থাৎ যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি তাহলে যারা আক্রান্ত হচ্ছে তার 1.30 এমন বলা হচ্ছে। তার মানে আমরা যদি ধরে নিই তাহলে 1.5% মানুষ হয়তো বা মারা যাচ্ছে। এখন এখানে অবশ্য অনেকেই বলতে পারে যে মৃতের সংখ্যা হয়তো বা সঠিকভাবে আসছে না, হিসাবটা হচ্ছে না ঠিক মতো, কারণ তথ্যটা আসলে তথ্য বিভ্রাট বিভিন্নভাবে হয়ে থাকে। তো সব মিলায়ে এইটা যদি আমরা ধরেও নিই যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে তার থেকে আমরা যদি ধরেও নিই যে 3 গুণ বেশি মানুষ মারা যাচ্ছে, তবে মারা যাওয়ার হিসাবটা মোটামুটি কিন্তু সঠিকভাবেই আসার কথা, অনেকাংশে আসে। কারণ মারা গেলে তো সেটা দেখা যাচ্ছে যে উনি মারা যাচ্ছেন, এবং কবরস্থানে দাফন করলে শ্মশানের থেকে হিসাব নিলে মোটামুটি হলো এখানে মৃতের সংখ্যাটা মোটামুটি কিন্তু নির্ণয় করে ফেলা যায় সহজেই। তারপরেও আমরা ধরে নিলাম যে পরিমাণ মৃতের বলা হচ্ছে তার থেকে হয়তোবা বিভিন্ন কারণে যেটা মানে হয়তোবা এই ট্রেস করতে পারছে না, সেইটা যদি আমরা ধরেও নিই যে এরকম ট্রেস করতে পারছে না, তাও আমি নাই আরও 2 গুণ ধরলাম, তাহলেও কি দেখা যাবে সেখানে মৃতের হার হয়তোবা 4.5% শনাক্তের হার তুলনায়। কিন্তু যেমন মৃতের হার ট্রেস করা যাচ্ছে না, তার থেকে অনেক বেশি কিন্তু শনাক্ত করা যাচ্ছে না। তার বিভিন্ন কারণ আছে। কারণটা হলো যে এই যে এখানে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে অনেকেই অ্যাসিম্পটমিক, মানে তাদের কোনো সিমটমই নাই। আবার অনেকেই আছে কি যে পরীক্ষা করার আগেই হয়তো বা কি সিমটম দেখা দিচ্ছে, তারপরে এমনি সুস্থ হয়ে গেছে, সে পরীক্ষাই করার নাই। আবার অনেকেই আছে কি এখনও পরীক্ষা ঠিকমতো করাতেই পারেন নাই। তো সব মিলায় যদি হিসাব করা যায় তাহলে যে যদি আক্রান্ত মানে মৃতের সংখ্যাকে আমরা বলি যে যতটুকু ডিটেক্ট হয়েছে তার থেকে আরও 2 গুণ বা 3 গুণ, তাহলে আক্রান্তর ক্ষেত্রেও কিন্তু আমরা সেটাই কিন্তু ধরে নিতে পারি যে আক্রান্তও কিন্তু হয়েছে কি হয়তোবা যতটুকু ডিটেক্ট হয়েছে, আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। এছাড়া অ্যাসিম্পটমিক প্লাস যাদের ডিটেক্ট হয় নাই, ডিটেক্ট হওয়ার আগেই সুস্থ হয়ে গেছে, এরকম যদি ধরি তাহলে আরও কিন্তু আমরা আরও 2 গুণ কিন্তু ধরতে পারি। তার মানে রেশিওটা কিন্তু ওইটাই থেকে যায় যে আক্রান্তের হার আর এইদিকে মৃত্যুর হার বাংলাদেশের প্রেক্ষাপটে, অন্য দেশের হিসাব অবশ্য ভিন্ন। আমাদের দেশের মানুষের অবশ্যই ইমিউনিটি বেশি, এটা বিভিন্ন কারণে প্রাকৃতিকভাবেই আমাদের ইমিউনিটি বেশি। তা সেই কারণে আমাদের দেশে, তাছাড়াও যে ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা যে সকল টিকা নিয়ে থাকি, এই ওয়েস্টার্ন কান্ট্রির অনেকেই সেই টিকা বা সেই ভ্যাকসিনগুলো অনেক সময় নেয় না, যেমন বিসিজি টিকা। আর সব কারণে আমাদের দেশে আসলে মৃত্যুর হার অবশ্যই তুলনামূলক কম, এটা সবাই মানে এটা ঠিক। তো সেইভাবে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে 100 জনে হলো 1.5 জন, 100 জন আক্রান্ত হলে তার মধ্যে 1.5 জন মারা যাচ্ছে। কিন্তু তোমরা যদি এখন ক্যান্সারের হিসাব করো তাহলে দেখো ক্যান্সারে যদি 100 জন ব্যক্তি আক্রান্ত হয় তাহলে তার মধ্যে 95% মানুষই কিন্তু মারা যায়, মাত্র 5% মানুষ হয়তো বা রিকভারি করতে পারে। তারপরেও এখন ট্রিটমেন্ট অনেক উন্নত হয়েছে। গত 9 বছর আগে আমার বাবার ট্রিটমেন্টের জন্য আমরা অনেক ধরনের চেষ্টা করছি, কিন্তু সেখান থেকে আসলে তাকে সুস্থ করে তোলা সম্ভব হয় নাই। তো এখন অনেক আরও উন্নত অনেক চিকিৎসা ব্যবস্থা তৈরি হয়েছে। তারপরেও আমরা যদি ধরি তাহলে প্রায় 90 থেকে 95%ই কিন্তু সেখানে মৃত্যুর হার দেখা দেয়।
দেখা যায় ক্যান্সারে। এবং ক্যান্সার হইলে কি অবধারিতই যে মারা যাচ্ছে, উনি মারা যাবেন, শুধু দিন গোনা। আর এখানে কি করোনা হইলে হয়তো বা কি কোনো রকম 8-10টা দিন পার করে ফেলতে পারলে কি একেবারে কি জীবন মুক্ত, যে না আমি আর আক্রান্ত হচ্ছি না, কারণ একবার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে আর হলো মৃত্যুর ঝুঁকিটা বা করোনার ঝুঁকিটা থাকে না। তা যাই হোক, সব কিছু যদি বলি তাহলে এখন আমরা যে আতঙ্কের মধ্যে আছি, এর থেকে অনেক বেশি কষ্ট আমার বাবা সহ্য করছেন, শুধু মৃত্যুর দিনগুলা গুনে গেছেন আর স্রষ্টার কাছে শুধু ক্ষমা প্রার্থনা করছেন 2 বছর ধরে। তারপরে স্রষ্টা তাকে নিয়ে গেছেন। সেটা ছিল 1911 সালের আজকের এই দিন। আমরা যদি বলি তাহলে সেই 14ই জুন। তো এই 14ই জুন হলো আমার বাবার মৃত্যুবার্ষিকী। তা যাই হোক, তোমাদের কাছে দোয়া চাচ্ছি আমার বাবা, তোমরা আমাকে কিভাবে এস্টিমেট করো জানি না, আমার বিশ্বাস তোমরা আমাকে ভালো জানো, ভালোবাসো। আমাকে যেভাবে দেখছো আমার থেকে অনেক ভালো ছিল আমার বাবা। আমার মূল্যায়ন, আমার দৃষ্টিতে আমার যে দোষ ত্রুটিগুলো আছে তার অনেকটাই আমার বাবার মধ্যে ছিল না, অনেক দোষ ত্রুটি ছিল না, আমার থেকে অনেক বেশি গুণ তার মধ্যে ছিল। তা সেই হিসাবে তোমরা আমার বাবাকে তো দেখো নাই, তারপরেও তোমাদের কাছে আমি দোয়া চাবো যে আমার বাবার জন্য তোমরা দোয়া করবা, যেন আমার বাবা কে আল্লাহ তাআলা বেহেশতে নসিব করে। তো যাই হোক, আমরা এখন আমাদের টপিকে চলে আসি। তাহলে আমরা লাস্ট ক্লাসে বোধহয় তোমাদের সাথে যে ক্লাসটা করছিলাম 3rd ইয়ারের সাইটোলজি যে যখন আমরা স্টাডি করব তখন কিন্তু আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকবে সেটা হলো সেল সম্পর্কে ধারণা নেওয়া, যেটাকে আমরা বলে থাকি সেল কনসেপ্ট। তাহলে লাস্ট ক্লাসে আমরা বোধহয় সেল কনসেপ্ট নিয়ে একটু ডিটেলে আলোচনা করছিলাম। সেখান থেকে আমরা যেটা জানছিলাম যে সেল মাত্রই কি থাকবে, যদি সেল হয় তাহলে সেই সেলে অবশ্যই 3টে অংশ থাকবেই। তার মধ্যে কি বলা হয়েছে, একটা হলো একটা বৈষম্যভেদ্য পর্দা, যেটাকে আমরা প্লাজমা মেমব্রেন বলে থাকি। আরেকটাকে আমরা বলি ঘন তরল, যেটাকে আমরা সাইটোপ্লাজম বলি। আরেকটা হলো জেনেটিক ম্যাটেরিয়াল, যেটা ডিএনএ দিয়ে তৈরি, অর্থাৎ ডিএনএ অংশ। তাহলে এই 3টে অংশ দিয়ে সাধারণত একটা কোষ তৈরি হয়। খেয়াল করো, কিছু কিছু কোষে আমরা ডিএনএ থাকতে দেখি না, যেমন লোহিত রক্তকণিকা আমি গত ক্লাসে বলছিলাম, সেখানে কিন্তু ডিএনএ নাই। কিন্তু প্লাজমা মেমব্রেন অর্থাৎ বৈষম্যভেদ্য পর্দা সাইটোপ্লাজম নাই এমন কোনো কোষ নাই। তার মানে কোষ হইতে গেলে সেখানে বৈষম্যভেদ্য পর্দা থাকতেই হবে, বৈষম্যভেদ্য পর্দা দিয়ে কি আবৃত থাকতেই হবে। তাহলে সেই বৈষম্যভেদ্য পর্দা নিয়েই আজকে আমাদের আলোচনা হবে, কারণ যেহেতু সকল কোষে আমরা বৈষম্যভেদ্য পর্দাটাকে পাচ্ছি। আর সেই বৈষম্যভেদ্য পর্দাটাকে আমরা বলে থাকি কখনো সেল মেমব্রেন বলি, কখনো সেটাকে প্লাজমা মেমব্রেন বলি, আবার কখনো কোষ ঝিল্লি, বাংলায় কোষ ঝিল্লিও বলা হয়। তাহলে আজকে আমরা সেই কোষ ঝিল্লি নিয়ে স্টাডি করব। তোমরা লাইভে এসেই এই যে দুইজন স্ক্রিনে, ল্যাপটপের স্ক্রিনে দুইজন ভদ্রলোকের ছবি দেখে হয়তোবা চিন্তা করছো ইনারা কারা, ইনাদেরকে নিয়েই হয়তোবা স্যার আজকে পড়াবে। হ্যাঁ, ইনারা হলো প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত যে সর্বাধুনিক মডেল, ফ্লুইড মোজাইক মডেল, সেই মডেলটার হলো প্রবক্তা। এক ভদ্রলোকের নাম হলো সিঙ্গার, আর এক ভদ্রলোকের নাম হলো নিকলসন। এখানে চশমা পরা যে ভদ্রলোককে আমরা দেখতে পাচ্ছি ওনার নাম হলো সিঙ্গার, আর এই পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছি এনার নাম হলো নিকলসন। তাহলে এই সিঙ্গার আর নিকলসন ইনারা প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত একটা মডেল প্রস্তাব করেন, এবং সেই মডেলটা বর্তমানে সর্বাধিক গ্রহণযোগ্য মডেল হিসেবে সারা বিশ্বে বিবেচিত হয়। সেটা হলো আমাদের স্বাধীনতার পরের বছর অর্থাৎ 1972 সালে ওনারা প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত মডেলটা প্রস্তাব করেন। সেই মডেলটা বর্তমানে ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল নামেও পরিচিত। ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল নামেও পরিচিত। আমরা আজকে মূলত সেই প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত আইসবার্গ বা ফ্লুইড মোজাইক মডেল যেটা, সেই মডেলটা নিয়েই আমরা স্টাডি করব। ওকে, তবে এই প্লাজমা মেমব্রেনের গঠন বা সেল মেমব্রেনের গঠন নিয়ে আমাদের স্টাডি করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটু কেমিস্ট্রি পড়ে আসতে হবে, একটু আমাদেরকে রসায়ন পড়ে আসতে হবে, কেমিস্ট্রি পড়ে আসতে হবে। তাহলে সেই কেমিস্ট্রি পড়তে গেলে কেমিস্ট্রি বলতে কি বুঝবো আমরা, যে কেমিস্ট্রিতে আমরা হলো একটা রাসায়নিক পদার্থের অণু সম্পর্কে আমরা আগে একটু ধারণা নেব, তারপরে আমরা পদার্থের যে অবস্থাগুলো আছে বা ধর্ম আছে সেই ধর্মগুলো নিয়ে আমরা একটু ধারণা নেব, তারপরে আমরা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার পড়ব। তাহলে কি হবে, আমরা যদি আগে কেমিস্ট্রি অর্থাৎ
আমরা একটা বিশেষ অণুটার নাম হলো ফসফোলিপিডের অণু। এই ফসফোলিপিডের অণুর গঠনটা যদি আমরা ভালো বুঝে যেতে পারি এবং পদার্থের অবস্থা বা ধর্ম সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার ধারণা থাকে, তাহলে আমরা প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত যে ফ্লুইড মোজাইক মডেল, যে মডেলের প্রবক্তা এই যে এই দুইজন ভদ্রলোক সিঙ্গার এবং নিকলসন, তাদের মডেলটা আমরা খুব ইজিভাবে বুঝে যাব। সেই কারণে আমরা প্রথমে কি করব, যে একটা রাসায়নিক পদার্থের মডেল আমরা এখানে দেখব। এই পদার্থটাকে আমরা বলে থাকি হলো, এই যে এখানে যদি আমরা দেখি, তাহলে এই পদার্থটাকে আমরা বলে থাকি হলো ফসফোলিপিড মলিকিউল। কি বলি? ফসফোলিপিডের অণু। দেখো, প্রতিটা ফসফোলিপিডের অণুতে এই যে থাকবে কি একটা মস্তক থাকবে আর লেজ থাকবে। তোমরা যদি এখানে দেখো, তাহলে আমি এখানে যেটা আঁকছি সেটা হলো, এইটা হলো ফসফোলিপিড অণুর মস্তক আর এটা কি লেজ। এবার আমি এই মস্তকের বৈশিষ্ট্যটা একটু বলি। মস্তকটাকে আমরা বলে থাকি পানিগ্রাহী মস্তক, ইংরেজিতে বলা হয় হাইড্রোফিলিক হেড। আর এই লেজটুকুকে আমরা বলে থাকি হাইড্রোফোবিক টেল। তার মানে এবার হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক কি? যে সকল পদার্থ পানি অ্যাবজর্ব করে তাদেরকে আমরা বলি হাইড্রোফিলিক, আর যারা পানিকে ছেড়ে দেয় তাদেরকে আমরা বলে থাকি হাইড্রোফোবিক। তাহলে এই ফসফোলিপিড অণুর ভৌত বৈশিষ্ট্য যেটা, সেটা হলো এরা কি করে, এদের মস্তকটা পানি শোষণ করে আর লেজ পানি ছেড়ে দেয়। অর্থাৎ এদের মস্তকটা হাইড্রোফিলিক আর লেজ হলো হাইড্রোফোবিক। ওকে, এবার হলো এই ফসফোলিপিড অণুর রাসায়নিক গঠন সম্পর্কে আমরা একটু জানব, রাসায়নিক ধর্ম। এই ফসফোলিপিড অণুর যে দুইটা অংশ দেখতে পাচ্ছি, মস্তক আর লেজ, এই মস্তকের মধ্যে থাকে হলো ফসফেট আর লিপিডের কিছু অংশ, আর লেজ টোটালি লিপিডের অংশ নিয়ে গঠিত। এখন আমি একটু তোমাদের লিপিড সম্পর্কে একটু ক্লিয়ার করে নিই, মনে থাকার কথা তোমাদের যদিও, তারপরেও একটু মনে করাই দিই যে লিপিড হলো এমন ধরনের রাসায়নিক পদার্থ যারা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল নিয়ে গঠিত হয়। কী কী নিয়ে গঠিত হবে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের সমন্বয়ে গঠিত হয় হলো লিপিড। তাহলে আমরা এখন এখানে একটু রেড মার্ক যদি করে দিই, তাহলে দেখো এই যে যতটুকু অংশ আমি এখন রেড মার্ক করলাম ফসফোলিপিড অণুর, এই অংশটুকু মনে করো হলো ফসফেট দ্বারা গঠিত। কি দিয়ে গঠিত? ফসফেট দিয়ে গঠিত। এবার দেখো মস্তকের মধ্যে বাকি যে অংশটুকু রইল এবং লেজে যে অংশটুকু রইল, এই টোটাল অংশটুকু তৈরি হয় কি দিয়ে? লিপিড দিয়ে। কি দিয়ে তৈরি হবে? লিপিড দিয়ে। তার মানে লাল অংশটুকুকে আমরা ফসফেট ধরলাম, ফসফেটে নির্মিত, আর বাকি যে অংশটুকু আছে সেইটুকুরে আমরা ধরে নিই লিপিডে গঠিত। তাহলে এই যে দেখো আমি এখন গ্রিন কালার দিয়ে যে অংশটুকুকে দেখাবো, এই অংশটুকু হলো লিপিডে গঠিত। ওকে, তাহলে আমরা এখন বলতে পারি যে ফসফোলিপিড মলিকিউল বা অণু দুইটা বিশেষ পদার্থ নিয়ে গঠিত হয়। তার একটাকে আমরা বলে থাকি হলো ফসফেট, আর একটাকে আমরা বলে থাকি লিপিড। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ফসফেট আবার কি স্যার? ফসফেট হলো একটা বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ যারা ফসফরাস ঘটিত, অর্থাৎ ফসফরাস ঘটিত পদার্থদেরকে আমরা সাধারণত ফসফেট বলে থাকি। তাহলে এখানে লাল অংশ দিয়ে আমি হলো ফসফেট বুঝাইছি, অর্থাৎ ফসফরাস ঘটিত পদার্থকে বুঝাইছি। আর এখানে যে গ্রিন অংশটুকু দেখতে পাচ্ছ, যা সেই গ্রিন অংশটুকুকে আমি লিপিড বুঝাইছি। এবার খেয়াল করো, তার মানে এই পানিগ্রাহী মস্তকের মধ্যেও কিন্তু লিপিডের কিছু অংশ থাকে। এবার আসো যে এই লিপিড আবার কি কি নিয়ে গঠিত হয়। আমি কিন্তু আগেই বলছি লিপিড প্রধানত দুইটা উপাদান নিয়ে গঠিত হয়। কি কি? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এর মধ্যে এই যে লেজ যেটা দেখতে পাচ্ছ, এই লেজ টোটালি ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। এফএ তো কি? ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। তাহলে দুইটা লেজই কিন্তু ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। আর এই যে আমি যদি দেখি যে মস্তকের মধ্যে লিপিডের যে অংশটুকু আছে, এই অংশটুকু হলো গ্লিসারলে তৈরি। কিসে তৈরি? গ্লিসারল। তার মানে এই মস্তকের মধ্যে জিএসএল, গ্লিসারলকে আমি জিএসএল দিয়ে বুঝাইলাম, উল্টা দেখাচ্ছে, তোমরা একটু বুঝে নিও। তাহলে এই মস্তকের মধ্যে ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল অংশটুকু আছে, আর লেজ হলো ফ্যাটি অ্যাসিড, সরি, মস্তকের মধ্যে লিপিডের গ্লিসারল অংশটুকু আছে, আর লেজ টোটালি কি? ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। আর আমরা জানি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলে কি তৈরি করে? লিপিড।
তাহলে এখানে হলো গ্লিসারল, লেজে হলো ফ্যাটি অ্যাসিড, আর টোটাল মিলে হলো লিপিড। আর এই লিপিডের সাথে যে লাল অংশটুকু যুক্ত হয়েছে, এই অংশটুকু যেহেতু ফসফরাস ঘটিত, তাই এটাকে আমরা বলে থাকি ফসফেট। তাই ফসফেট আর লিপিডকে তখন আমরা একত্রে বলে থাকি ফসফোলিপিড। তার মানে আমরা এখন এখানে যে অণুটা দেখতে পাচ্ছি, এই পুরা অণুটাকে আমরা বলে থাকি ফসফোলিপিডের অণু। আর ফসফোলিপিডের অণু দুইটা অংশ নিয়ে গঠিত, কি কি? মস্তক আর লেজ। মস্তকটা পানিগ্রাহী অর্থাৎ হাইড্রোফিলিক, আর লেজটা হলো পানি বিদ্বেষী বা হাইড্রোফোবিক। আর মস্তকের মধ্যে আবার কি থাকে? ফসফরাস ঘটিত পদার্থ অর্থাৎ ফসফেট থাকে, এবং ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল অংশটুকু থাকে হলো মস্তকে। আর লেজ কি দিয়ে তৈরি? লেজ শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। ওকে, এবার যদি আমরা এতটুকু বুঝে যেয়ে থাকি, তাহলে আমরা স্ক্রিনে এই ফসফোলিপিড মলিকিউলের রাসায়নিক গঠন আমরা একটু দেখব। খেয়াল করো, এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি একটু এটা রোটেট করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এই যে দেখো, তাহলে এই জায়গাটায় আমরা একটা মলিকিউল দেখতে পাচ্ছি। এই যে মলিকিউলটা, এইটার নাম হলো ফসফোলিপিড মলিকিউল। এই যে দেখো, আমরা যদি এখানে দেখি, তাহলে এই টোটালটা স্ক্রিনে যতটুকু অংশ দেখতে পাচ্ছ, এই টোটাল অংশটুকু হলো ফসফোলিপিডের অণু। আর এই ফসফোলিপিডের অণুর এই যে এতটুকু অংশ যদি দেখো, এই যে এখান থেকে এতটুকু অংশ, এই অংশটুকু হলো ফসফরাস ঘটিত, যেটাকে আমরা ফসফেট বলি। আর এই অংশটুকু হলো গ্লিসারলে তৈরি, এই অংশটুকু কি গ্লিসারলে তৈরি। আর এইটা হলো একটা ফ্যাটি অ্যাসিড, এই লেজটা দেখো আর একটা ফ্যাটি অ্যাসিড। আর আমরা জানি ফ্যাটি অ্যাসিড ইজ কি? নাথিং বাট হাইড্রোকার্বন, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড কার্বন এবং হাইড্রোজেন নিয়ে তৈরি। অবশ্য সাথে কি থাকে? কার্বক্সিল গ্রুপও থাকে। তবে এখানে আমরা যদি লেজের অংশটা দেখি, তাহলে এখানে মূলত হাইড্রোকার্বনই থাকে, কারণ কার্বক্সিল গ্রুপ থেকে কিছু অংশ অপসারিত হয়ে এই গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়। সেই কারণে এখানে আমরা কার্বক্সিল গ্রুপটা পুরা পাচ্ছি না, কিন্তু ফ্যাটি অ্যাসিডের যে হাইড্রোকার্বন অংশটুকু, সেই অংশটুকু কিন্তু আমরা পুরাপুরি দেখছি লেজের মধ্যে আছে। যে কারণে আমরা আবার লেজগুলাকে হাইড্রোকার্বন লেজও কিন্তু অনেক সময় বলে থাকি। তাহলে আমরা এখন বলতে পারি যে প্রতিটা ফসফোলিপিড অণু কি কি নিয়ে তৈরি? একটা পানিগ্রাহী মস্তক আর পানি বিদ্বেষী লেজ। পানিগ্রাহী মস্তকের মধ্যে কি থাকে? পানিগ্রাহী মস্তকের মধ্যে থাকে হলো ফসফেট আর গ্লিসারল। আর এই লেজে কি থাকে? লেজে মূলত ফ্যাটি অ্যাসিডের হাইড্রোকার্বন যে চেন, সেই চেনটা মূলত লেজের মধ্যে থাকে। তাই আমরা লেজটাকে ফ্যাটি অ্যাসিড লেজও বলতে পারি, বা হাইড্রোকার্বন লেজ আমরা বলে থাকি। আর মস্তকটারে আমরা কি বলি? মস্তকটাকে আমরা বলে থাকি হলো হাইড্রোফিলিক, যাহা ফসফেট আর গ্লিসারল নিয়ে গঠিত। ওকে, লিপিডের গ্লিসারল অংশটুকু নিয়ে গঠিত। তার মানে আমাদের বোধহয় এখন ফসফোলিপিড অণু চিনতে আর কোনো সমস্যা নাই। ফসফোলিপিড অণুর যে রাসায়নিক গঠন, সেটাও বোধহয় আমরা শিখে গেছি। আপাতত আমাদের ফসফোলিপিড অণুর রাসায়নিক গঠন না বুঝলেও হতো। তাহলে দেখো যে একটা বিশেষ রাসায়নিক পদার্থের অণুর গঠন আমরা শিখলাম, সেই রাসায়নিক পদার্থটার নাম হলো ফসফোলিপিড। আর এই ফসফোলিপিডের হলো ভৌত এবং রাসায়নিক গঠন এবং ধর্ম আমরা জেনে গেলাম। ওকে, যদি এতটুকু জেনে যে থাকি, তাহলে এখন আমি কি করব? এইবার আমরা পদার্থের যে অবস্থা আছে সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, তাহলে আমি ফসফোলিপিডের ভৌত গঠনের চিত্রটা মুছে দিলাম। এইবার দেখো, এইটা মনে করো একটা অণু, সরি কথা হয়ে গেছে, খেয়াল করো, ধরে নাও এইটা হলো একটা রাসায়নিক পদার্থের অণু। এই অণুটাকে নাম দিলাম আমি এ অণু, এইটা আর একটা অণু, এই অণুর নাম দিলাম আমি বি অণু। তাহলে আমরা এখন এ আর বি দুইটা অণুকে পাশাপাশি দেখাচ্ছি। এখন দেখো, এই দুইটা অণু যদি পরস্পরের সাথে দৃঢ়ভাবে লেগে থাকতো, তাহলে এই দুই অণু দিয়ে গঠিত যে পদার্থ, সেটা কিন্তু কঠিন হতো। অর্থাৎ তুমি যদি কোনো কঠিন পদার্থ দেখো, তাহলে সেই কঠিন পদার্থ তৈরিকারী যে অণুগুলা, সেই অণুগুলা পরস্পরের সাথে খুবই দৃঢ়ভাবে লেগে থাকে। আন্ত আণবিক ফাঁকা থাকলেও সেটা খুবই ন্যারো থাকে। এই যে দেখো, এইভাবে দৃঢ়ভাবে
অণুগুলা লেগে কি তৈরি করে, কঠিন পদার্থগুলা তৈরি করে। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থ হলে তার বৈশিষ্ট্য এমন হতো, অর্থাৎ অণুগুলা পরস্পরের সাথে দৃঢ়ভাবে লেগে থাকতো। এবার যদি আমরা তরল পদার্থ দেখি তাহলে কি হবে, অণুগুলা পরস্পর থেকে বেশ দূরে দূরে অবস্থান করবে এবং পরস্পরের থেকে দূরে অবস্থান করলেও কিছুটা কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। কিন্তু তুমি বাহ্যিক বল যদি প্রয়োগ করো, অর্থাৎ ধাক্কা দাও, তাহলে সেই পানির অণুগুলা কি হবে, তরলের অণুগুলা, তরল পদার্থের অণুগুলা পরস্পর থেকে দূর দূরান্তে কি পালিয়ে চলে যাবে। কিন্তু যত সময় তুমি কি করছো না, অণুগুলাকে বাহ্যিক বল প্রয়োগ করছো না, তত সময় কিন্তু শিথিল বন্ধনী থাকে তাদের মধ্যে, কিছুটা হলেও আকর্ষণ বল কাজ করে। কিন্তু আঘাত করলে তখন সেই বন্ধনী বা সেই বল বিচ্ছিন্ন করে অণুগুলা পরস্পর থেকে দূর দূরান্তে ছড়িয়ে যেতে থাকে। এটা হলো তরল পদার্থের বৈশিষ্ট্য। এবার হলো গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ যদি হতো, তাহলে এ আর বি যদি গ্যাসীয় পদার্থের কোনো অণু হতো, তাহলে এরা পরস্পরের কাছে আসা তো দূরের কথা, জোর করেও কি জোর করে আনতে হতো। তারপরে তুমি সেই জোর বা প্রেশার উইথড্র করলেই কি হতো, সেই অণুগুলো আবার ছোটাছুটি শুরু করে দিত। তাহলে আমরা এখন বলতে পারি যে সকল পদার্থের অণুগুলা পরস্পরের সাথে দৃঢ়ভাবে লেগে থাকবে তারা কি কঠিন পদার্থ। যে সকল পদার্থের অণুগুলা যে সামান্য আকর্ষণ বল থেকে দূরে দূরে অবস্থান করবে এবং বাহ্যিক বল প্রয়োগ করলে, আঘাত করলে সেটা অণুগুলা পরস্পর থেকে বহু দূর কি ছুটে চলে যাবে, মানে পরস্পরকে ছেড়ে দূর দূরান্তে চলে যাবে, সেই পদার্থগুলাকে আমরা বলে থাকি তরল পদার্থ। আর যে পদার্থের অণুগুলা পরস্পর থেকে কি ছোটাছুটি করে, জোর করে আনলে হয়তো বা এক জায়গায় আসে, কিন্তু আবার চাপ উইথড্র করলে আবার ছুটে ছুটে পালিয়ে চলে যায়, সেই জাতীয় পদার্থগুলা হয়ে থাকে গ্যাসীয়। এটা আমরা জানি। এখন দেখো তো যে কোনো পদার্থের অণুগুলার মধ্যে কি থাকবে, খুব কাছাকাছি থাকবে, মানে বেশি দূরে না, খুবই কাছাকাছি। এ আর বি মনে করো খুবই কাছাকাছি আছে এবং তারা কি করছে, দৃঢ়ভাবে লেগে নাই, কিন্তু মাঝে মধ্যে এসে কি টোকাটুকি করে। খেয়াল করো, শুধু টোকাটুকি না, কি যায় আসে, খুব কাছে থাকবে অণুগুলা এবং কি টোকাটুকি করবে। মাঝে মধ্যে আবার ফ্লিপ ফ্লপ মুভমেন্টও ঘটাবে। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলতে কি, যে এইটা ধরো আমরা ধরে নিলাম এইটা একটা অণু, এইটা আর একটা অণু, এরা কি নর্মালি কি করছে, টোকাটুকি এমন করছে, টোকাটুকি করছে, অর্থাৎ দুইটাই কি নড়াচড়া করে, কিন্তু দূরেও চলে যাচ্ছে না, আবার একেবারে কি লেগেও যাচ্ছে না, টোকাটুকি করছে। এবং মাঝে মধ্যে ফ্লিপ ফ্লপ, মানে কি ফ্লিপ ফ্লপ মানে এইভাবে নিজেরা নিজেদের মধ্যে স্থান বিনিময় করবে। যদি এমন ঘটনা আমরা ঘটতে দেখি কোনো পদার্থের অণুদের, তাহলে সেই পদার্থটা কেমন হবে, অবশ্যই সেটা কঠিন হবে না, অবশ্যই সেটা তরল হবে না, আর গ্যাসীয় তো হবেই না। তখন তারা কি হবে, যেহেতু খুব কাছাকাছি আছে এবং কি মাঝে মাঝে লাগছে যাচ্ছে আর ফ্লিপ ফ্লপ হচ্ছে, তাই সেটা কঠিন আর তরলের মাঝামাঝি হবে। কঠিন আর তরলের মাঝামাঝি এমন পদার্থকে আমরা বলে থাকি ফ্লুইড। কি বলি, ফ্লুইড। ওকে, তাহলে ফ্লুইড জাতীয় পদার্থ কেমন হয় সেইটা আমরা জানলাম। তাহলে ফ্লুইড জাতীয় পদার্থের বৈশিষ্ট্য কি, যে পদার্থের অণুগুলা পরস্পরের খুব কাছাকাছি থাকবে এবং তারা কি করবে, টোকাটুকি, এবং মাঝে মধ্যে তাদের এই সকল অণুর মধ্যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ঘটবে, সেই জাতীয় পদার্থকে আমরা বলে থাকি হলো ফ্লুইড জাতীয় পদার্থ বা অত্যন্ত ঘন পদার্থ, ঘন তরল পদার্থ। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের আর কোনো রেসপন্স পাচ্ছি না। যদি তোমরা দেখতে পাও তাহলে একটু করো, না হলে বুঝবো যে আমার নেটে বোধহয় সমস্যা দেখা দিচ্ছে, এটা আসলে বোঝাও যায় না এখান থেকে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাও? ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা বোধহয় পদার্থের অবস্থাগুলা জেনে গেলাম। কঠিন পদার্থ কি জানলাম, বায়বীয় পদার্থ কি জানলাম, তরল পদার্থ কি জানলাম, আবার ফ্লুইড জাতীয় পদার্থ কেমন হয় সেইটা আমরা জানলাম। এখন আপাতত ওই ফ্লুইড জাতীয় পদার্থের ধর্মটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ মনে আছে কি না, আমরা প্লাজমা মেমব্রেনের যে মডেলটা পড়বো সেই মডেলটার নাম কি, ফ্লুইড মোজাইক মডেল। সেই কারণে ফ্লুইড জাতীয় পদার্থ কেমন হয়, ফ্লুইড জাতীয় পদার্থের অণুগুলার ধর্ম কি, সেইটা কিন্তু আমাদের শেখাটা জরুরি ছিল, শিখলাম। ওকে, তাহলে আমরা ফসফোলিপিড অণুর গঠন শিখলাম, আর ফ্লুইড জাতীয় পদার্থের অণুগুলি আচরণ কেমন হয় সেটা আমরা শিখলাম। এবার আমরা যদি এখন
এইবার যেহেতু এই দুইটা বিষয় শিখে গেছি, তাহলে আমরা এখন প্লাজমা মেমব্রেনের গঠন স্টাডি করতে পারি। তাহলে আমাকে এখন কি করতে হবে, আবার এই যে একটা কোষকে আঁকতে হবে, আঁকলাম কোষ। তাহলে এই যে কোষের বাইরে যে পর্দাটা সেটা কি প্লাজমা মেমব্রেন। এবার আমি এই প্লাজমা মেমব্রেনের কিছু অংশ এখন কি করব, জুম করব। তাহলে এখানে আমি এখন প্লাজমা মেমব্রেনকে জুম করলাম। কি জুম হলো, খেয়াল করো, জাস্ট এতটুকু অংশকে আমি এখানে জুম করে নিয়ে গেলাম। যেহেতু অনেক বেশি জুম করছি তাই কিন্তু অনেক বেশি মোটা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এই সিঙ্গেল রেখাটাই এখানে অনেক বেশি মোটা দেখাচ্ছে, কারণ আমি অনেক বেশি জুম করছি। ওকে, এবার খেয়াল করো, এবার আমরা যদি প্লাজমা মেমব্রেনকে এইভাবে জুম করি তাহলে দেখব প্লাজমা মেমব্রেন অ্যাকচুয়ালি তৈরি হয় ফসফোলিপিডের অণু দিয়ে। ফসফোলিপিডের অণু দিয়ে তৈরি হয় বিধায় ফসফোলিপিডের অণুর গঠনটা আগে আমরা ভালো মতো বুঝে আসলাম। এবার প্রশ্ন, তাহলে ফসফোলিপিডের অণু প্লাজমা মেমব্রেনে কিভাবে থাকে? দুই লেয়ারে থাকে, যে কারণে আমরা বলে থাকি যে প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড বাই লেয়ারে তৈরি। বাই মানে কি দুই, বাইসাইকেল চালাইছ কি, দুই চাকার যান, তাই কি নাম কি বাইসাইকেল। তাহলে ফসফোলিপিড বাই লেয়ারে তৈরি কে প্লাজমা মেমব্রেন। তাহলে এখন প্রশ্ন, সেই দুইটা লেয়ার কিভাবে থাকবে? এইবার দেখি, তাহলে এইটা যদি মনে করে একটা ফসফোলিপিডের অণু, এইটা আর একটা ফসফোলিপিডের অণু, পরবর্তীতে আর একটা ফসফোলিপিডের অণু, এইভাবে ফসফোলিপিডের অণুগুলো আছে। এবার আমি যদি দেখি তাহলে এই জায়গাটা ওইভাবে একটা লেয়ার, আর এইভাবে দেখো ফসফোলিপিড অণুর আর একটা লেয়ার। তাহলে কয়টা লেয়ার হলো? দুইটা। তাহলে আমি আগেই বলছি প্লাজমা মেমব্রেন কিন্তু ফসফোলিপিডের দুই লেয়ার বা বাই লেয়ারে গঠিত হবে। তাহলে এই দুইটা লেয়ারকে আমি এখন এ আর এইটার নাম দিলাম আমি হলো বি, আর এ আর এক্স এই দুইটা লেয়ার দিলাম আমি। তাহলে এ লেয়ার যেটা, এ লেয়ার হলো একটা লেয়ার, এক্স কি আর একটা লেয়ার। তাহলে দুইটা মিলে কি হলো? বাই লেয়ার। ফসফোলিপিডের কি বাই লেয়ার। তাহলে প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত প্রথম যে তথ্যটা আমরা এখন নোট ডাউন করতে পারি সেটা হলো প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড বাই লেয়ারে তৈরি হয়। ফসফোলিপিড বাই লেয়ারে প্লাজমা মেমব্রেন গঠিত হয়। ওকে, এবার দেখো এই প্রত্যেকটা লেয়ার, এ লেয়ার এবং বি লেয়ারের মধ্যে দেখো ফসফোলিপিডের যে অণুগুলো আছে তারা কিন্তু একটার সাথে একটা একেবারে দৃঢ়ভাবে লেগে নাই, একটু হলেও কিন্তু ফাঁকা আছে। এবং এ লেয়ারের যে অণুগুলা তারা পরস্পরের সাথে কি টোকাটুকি করে, এবং এ লেয়ারের অণুগুলা এ লেয়ারের মধ্যেই ফ্লিপফ্লপ মুভমেন্ট ঘটায়। অর্থাৎ এ চলে যায়, এইটা চলে যাবে এখানে, এইটা চলে আসবে এখানে। অর্থাৎ এইভাবে একটা অণু আর একটা অণুর সাথে কি করতে পারে? স্থান বিনিময় করতে পারে, যে ঘটনাটাকে আমরা বলে থাকি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, যেটা আমি একটু আগে তোমাদেরকে বুঝাইলাম। ঠিক আছে, তাহলে এ লেয়ারটা ধর্ম কেমন হবে তাহলে বলো? কঠিন হবে, তরল হবে, নাকি হলো ফ্লুইডের মতো হবে? অবশ্যই ফ্লুইডের মতো হবে, কারণ এ লেয়ারে যে অণুগুলো আছে সেই অণুগুলা পরস্পর থেকে একটু দূরে অবস্থান করে, অণুগুলা পরস্পরের সাথে টোকাটুকি করে, এবং অণুগুলার মধ্যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ঘটতে দেখা যায়। সেই কারণে এ লেয়ারটা কি হবে? অবশ্যই ফ্লুইডের মতো হবে। এইবার আসো বি লেয়ারে। এই বি লেয়ারের ক্ষেত্রেও কাহিনী সেম। বি লেয়ারের ক্ষেত্রেও এই কি অণুগুলা দেখো একটু দূরে দূরে অবস্থান করছে, এরাও কি বি লেয়ার না, সরি এক্স লেয়ার দেখাইছে এখানে, এক্স লেয়ার। এরা কি পরস্পরের সাথে কি টোকাটুকি করে, এবং এই লেয়ারের মধ্যেও অণুগুলা কি করে? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ঘটায়। তবে একটা বিষয় মনে রেখো, এ লেয়ার থেকে কখনোই অণু এক্স লেয়ারে আসবে না, এক্স লেয়ার থেকে কখনোই অণুগুলা এ লেয়ারে যাবে না। অর্থাৎ নিজ নিজ লেয়ারে থাকা অণুগুলা তাদের মধ্যে তাদের পার্শ্ববর্তী অণুদের সাথে টোকাটুকি এবং কি করবে? তারা তারা স্থান বিনিময় অর্থাৎ ফ্লিপফ্লপ মুভমেন্ট ঘটাবে। ঠিক আছে, যে কারণে প্লাজমা মেমব্রেনের এ লেয়ারও কি ফ্লুইডের মতো, এক্স লেয়ারও ফ্লুইডের মতো। তার মানে দুইটা লেয়ারই কিন্তু ফ্লুইডের মতো। তার মানে আমরা এখন বলতে পারি প্লাজমা মেমব্রেন দেখতে কেমন? ফ্লুইডের মতো। ওকে, এবার খেয়াল করো, এই যে প্লাজমা মেমব্রেনের যে মূল স্ট্রাকচার সেটা তৈরি হয়েছে তাহলে কি দিয়ে? ফসফোলিপিড বাই লেয়ারে। তবে এইটাই কিন্তু শেষ কথা না। আল্লাহ তাআলা এই ফসফোলিপিড বাই লেয়ারের মধ্যে এইভাবে প্রোটিনের অণুগুলা বসাই দিছে। কিছু প্রোটিন আছে এই এ লেয়ার এবং এক্স লেয়ার দুই লেয়ারটাই পাস করে চলে যায়। এই জাতীয় প্রোটিনকে আমরা বলে থাকি হলো আন্তঃঝিল্লি প্রোটিন। কিছু প্রোটিনের দানা আছে যারা জাস্ট বাইরের লেয়ার, এখানে দেখো এটা কিন্তু বাইরের লেয়ার,
আর এক্সটা কিন্তু ভেতরের লেয়ার, কারণ এই দিকে কিন্তু কি প্লাজমা সাইটোপ্লাজম, এই যে এইদিকে কিন্তু সাইটোপ্লাজম। তাহলে এই যে সাইটোপ্লাজমের দিকটাকে আমরা বলছি ভেতরের লেয়ার, অর্থাৎ এক্স লেয়ারটা কি ভেতরের লেয়ার, আর সাইটোপ্লাজমের বিপরীত দিকে যেটা আছে সেটাকে আমরা বলি বাইরের লেয়ার, অর্থাৎ এ লেয়ারটা বাইরের লেয়ার। তাহলে এইভাবে বাইরের লেয়ারে আমরা কিছু প্রোটিনের অণু কি জাস্ট টাচে থাকতে দেখি, এই জাতীয় প্রোটিনকে আমরা বলে থাকি প্রান্তীয় প্রোটিন। কি বলি? প্রান্তীয় প্রোটিন। এবার যদি আমরা বাকি জায়গাগুলোতে ফসফোলিপিডের অণুগুলাকে বসাই, এই যে এইভাবে ফসফোলিপিডের অণুগুলা বসাই দিলাম, ওকে, এই যে বসাই দিলাম, তাহলে কিছু প্রোটিন আবার দেখি কি কি করে, তারা হয়তো বা বাইরের লেয়ার, দেখা যায় বাইরের লেয়ারটাকে ভেদ করে করে এই মাঝামাঝি, অর্থাৎ বাইরের লেয়ার ভেদ করে কিন্তু ভেতরের লেয়ারটাকে ভেদ করতে পারে না। এইভাবেও কিছু কিছু প্রোটিনের দানা, বড় বড় দানা এই প্লাজমা মেমব্রেনের গাঠনিক উপাদান হিসাবে অবস্থান করতে দেখা যায়। তার মানে আমরা এখন বলতে পারি প্লাজমা মেমব্রেন গঠিত হয়েছে প্রধানত ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে, এবং তার মধ্যে বিক্ষিপ্তভাবে কি আছে, প্রোটিনের দানা, হাজার হাজার লাখ লাখ প্রোটিনের দানা একটা প্লাজমা মেমব্রেনে অবস্থান করে। সেই প্রোটিনের যদি তুমি অবস্থানটাকে বিবেচনা করো, তাইলে দেখবা সেই প্রোটিনের অবস্থান 3 ভাগে আমরা ভাগ করে ফেলতে পারি। কিছু প্রোটিনের দানা দেখবা 2 লেয়ারটাকেই পাস করে যায়, তাদেরকে আমরা বলি আন্তঃঝিল্লি প্রোটিন। কিছু প্রোটিনের দানা দেখবা শুধুমাত্র বাইরের লেয়ারে কি টাচে থাকে, তাকে আমরা বলে থাকি হলো প্রান্তীয় প্রোটিন। আর কিছু প্রোটিনের দানা কি করে, বাইরের লেয়ারকে ভেদ করে এই মাঝ বরাবর, কিন্তু ভেতরের লেয়ার ভেদ করতে পারে না, মাঝ বরাবর আটকে থাকে। এই জাতীয় প্রোটিনের দানাগুলাকে আমরা বলে থাকি হলো অন্তর্নিহিত প্রোটিন। কি বলি? অন্তর্নিহিত প্রোটিন। তাহলে এইভাবে 3 ধরনের প্রোটিন আমরা প্লাজমা মেমব্রেনে থাকতে দেখি। তবে এটা কি 3 পিস? না, টোটাল প্লাজমা, একটা কোষের প্লাজমা মেমব্রেনে এমন লাখো কি থাকবে প্রোটিনের দানা, এবং তাদেরকে বিচার বিশ্লেষণ করলে আমরা দেখব তারা এই 3 ভাবে অবস্থান করে থাকে। কিছু প্রোটিন প্রান্তীয়ভাবে, কিছু প্রোটিন অন্তর্নিহিতভাবে, আর কিছু প্রোটিন আছে যারা একেবারে টোটালি 2টা পর্দাকে ভেদ করে চলে যায়। এই অবস্থানের উপর ভিত্তি করে এই প্রোটিনকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি: আন্তঃঝিল্লি প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন আর প্রান্তীয় প্রোটিন। আন্তঃঝিল্লি প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন আর প্রান্তীয় প্রোটিন। ওকে, গেল। এখন প্রশ্ন যে এই শুধুমাত্র কি এই ফসফোলিপিড আর প্রোটিন দিয়েই কি প্লাজমা মেমব্রেন গঠিত? না, প্রধান উপাদান এই 2টা, আর বাকি যে উপাদানগুলো থাকে সেইগুলোর পরিমাণ খুবই কম কিন্তু থাকে। কারা? তার মধ্যে উল্লেখযোগ্য হলো কোলেস্টেরল। নাম শুনছো? এই ফসফোলিপিড অণুগুলার মাঝে মাঝে, খেয়াল করো, জায়গায় জায়গায়, সব জায়গায় না, মনে করো এখানে, আবার মনে করো এখানে, আবার মনে করো কি এখানে। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে যে 2 লেয়ারেই কিন্তু থাকবে। কয় লেয়ারে? 2 লেয়ারে, অর্থাৎ বাইরের লেয়ারেও থাকবে, আবার এখানে কি ভেতরের লেয়ারেও থাকবে। ফসফোলিপিড অণুগুলার ফাঁকে ফাঁকে কোলেস্টেরল নামক এক ধরনের অত্যন্ত জটিল জৈব যৌগ, যারা লিপিড জাতীয় অত্যন্ত জটিল জৈব যৌগ এই প্লাজমা মেমব্রেনের ফাঁকে ফাঁকে অবস্থান করবে। লিপিড জাতীয় কিনা সেটা আমরা পরে বুঝি, আপাতত মনে করো খুবই জটিল এক ধরনের জৈব যৌগ, নাম কোলেস্টেরল। তারা এই এ লেয়ার এবং বি লেয়ার 2 লেয়ারেরই ফসফোলিপিড অণুগুলার ফাঁকে ফাঁকে অবস্থান করে। তবে সেটা কিনা খুবই ঘনভাবে না, বেশ দূরে দূরে অবস্থান করে। তার মানে মনে করো এখানে একটা, এখানে একটা, এমন আরও কি দূরে দূরে এইভাবে অবস্থান করে। আমি এরপরে একটা 3D ছবি দেখাবো, তখন আরও ভালো বুঝতে পারবা। গেল। তাহলে আমরা এখন বলতে পারি যে প্লাজমা মেমব্রেন গঠিত হলো প্রধানত তাহলে কি ফসফোলিপিড বাইলেয়ার প্রোটিনে, সাথে আবার কোলেস্টেরল থাকে। এবার আমি তোমাদেরকে দেখাই যে কিছু কিছু ফসফোলিপিড অণুতে গ্লুকোজের চেন, খেয়াল করো, এইগুলা হলো গ্লুকোজ অণু। এই গ্লুকোজের শাখান্বিত চেন থাকতে দেখা যায় কিছু কিছু ফসফোলিপিড অণুর সাথে। আবার কিছু কিছু প্রোটিনের সাথেও কিন্তু এইভাবে গ্লুকোজের শাখান্বিত চেন থাকতে দেখা যায়। এই গ্লুকোজের শাখান্বিত চেনগুলাকে আমরা বলে থাকি গ্লাইকোজেন। কি বলি? গ্লাইকোজেন। তার মানে আমরা এখন বলতে পারি যে কিছু কিছু ফসফোলিপিড অণুর সাথে গ্লাইকোজেন, আবার কিছু কিছু প্রোটিন অণুর সাথেও গ্লাইকোজেন যুক্ত থাকে। খেয়াল করো, গ্লাইকোজেন যুক্ত ফসফোলিপিডকে আমরা বলে থাকি হলো গ্লাইকোলিপিড, কারণ ফসফোলিপিড কিন্তু এক ধরনের লিপিড।
তাহলে গ্লাইকোজেন যুক্ত লিপিডকে বা ফসফোলিপিডকে আমরা বলি গ্লাইকোলিপিড, আর গ্লাইকোজেন যুক্ত প্রোটিনকে আমরা বলে থাকি হলো গ্লাইকোপ্রোটিন। আর এই গ্লাইকোপ্রোটিন আর এই গ্লাইকোলিপিডকে আবার একত্রে আমরা বলে থাকি গ্লাইকোক্যালিক্স। কি বলি? গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোক্যালিক্স কাকে বলে? প্লাজমা মেমব্রেনে অবস্থিত কি গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে একত্রে আমরা বলে থাকি গ্লাইকোক্যালিক্স। তাইলে আমরা এখন বলতে পারি যে প্লাজমা মেমব্রেন 4টা উপাদানে তৈরি প্রধানত। কি কি? ফসফোলিপিড, প্রোটিন, কোলেস্টেরল আর গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স আবার কয় প্রকার, কি কি নিয়ে গঠিত? গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন নিয়ে গ্লাইকোক্যালিক্স গঠিত। এখন দেখো, এই যে গ্লাইকোক্যালিক্সের যে কার্বোহাইড্রেট চেন অর্থাৎ গ্লুকোজের যে চেন অর্থাৎ গ্লাইকোজেন, তারা কিন্তু কখনোই তুমি ভেতরের লেয়ারে পাবা না, সবসময় কোথায় পাবা? এই বাইরের লেয়ারে পাবা। তাই তুমি যদি কোনো প্লাজমা মেমব্রেনকে কোষ থেকে আলাদা করে তার যে সারফেসে গ্লাইকোজেন থাকতে দেখবা, তুমি সার্টিফাই করে দিতে পারবা যে এই সারফেসটা হলো বাইরের দিকে ছিল, আর বাকি অপোজিট সারফেসটা তাইলে সাইটোপ্লাজমের সাথে লেগেছিল। বুঝাইতে পারছি? তার মানে এই যে গ্লাইকোক্যালিক যারা বা এই যে গ্লুকোজের চেন গ্লাইকোজেন যারা, এরা হলো মার্কার বা চিহ্ন হিসাবে কাজ করে। কিসের? প্লাজমা মেমব্রেনের প্রান্ত। এটা যে কোন প্রান্ত, সেই প্রান্তের চিহ্ন হিসাবে কাজ করে। ওকে, তাহলে আমরা মোটামুটি বোধহয় প্লাজমা মেমব্রেনের গঠন শিখে গেলাম। এখন দেখো, এই যে ফসফোলিপিডের বাইলেয়ার দেখতে কেমন? ফ্লুইডের মতো। আর তার মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে এই বিভিন্ন ভিন্ন ভিন্ন সাইজের প্রোটিনের দানাগুলা যখন বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, তখন উপর থেকে যদি দেখো, মানে এই যে উপর দিক থেকে যদি দেখো, আমরা তো এখানে প্রস্থচ্ছেদ করে দেখছি, তাই না? এই যে দেখো, এটা মনে করো প্লাজমা মেমব্রেন ছিল, আমরা এই সাইডটা দেখছি। যদি উপর থেকে দেখো, তাহলে উপর থেকে দেখলে এই ফসফোলিপিডের বাইলেয়ার দেখতে কেমন দেখাবে? ফ্লুইডের মতো দেখাবে। আর তার মধ্যে এই ভিন্ন ভিন্ন সাইজের যে প্রোটিনের দানাগুলা, তারা বিক্ষিপ্তভাবে এমনভাবে ছড়িয়ে থাকবে, দেখে মনে হবে ফ্লুইডের মধ্যে মোজাইকের দানা ছড়ানো। যে কারণে এই মডেলটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। আমার মনে হয় যে তোমরা আমার সাথে একমত হবা যে নামকরণ যথার্থ হয়েছে। আবার এই মডেলটাকে আমরা বলছিলাম আইসবার্গ মডেলও বলা হয়। কেন বলা হয়? কারণ এই ফসফোলিপিড বাইলেয়ার আমি আগেই বলছি ঘন তরল, আর তার মধ্যে যে বড় বড় প্রোটিনের যে দানাগুলা, তারা কিন্তু স্থির না, তারা কিন্তু নিয়মিত কি করে? নড়াচড়া, মানে কি তারা নিয়মিত কিন্তু স্থান পরিবর্তন করে। যেমন আমরা আটলান্টিক মহাসাগরের পানির উপরে বরফের কি স্তূপ অর্থাৎ আইসবার্গদেরকে নড়ে চড়ে মানে কি মুভ করতে দেখি। আইসবার্গ কিন্তু স্থির না, তারা কি খুব ধীরে ধীরে কিন্তু স্থান পরিবর্তন করে। ঠিক এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিনের বড় বড় দানাগুলা আইসবার্গের মতো যেহেতু নিয়মিত স্থান পরিবর্তন করে ধীরে ধীরে, তাই এই মডেলটাকে আবার আইসবার্গ মডেলও কিন্তু বলা হয়ে থাকে। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা কি করলাম? এই প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত সবথেকে যে সর্বাধিক গ্রহণযোগ্য যে মডেলটা ফ্লুইড মোজাইক মডেল, সেই ফ্লুইড মোজাইক মডেল আমরা শিখে গেলাম। আমি একটু রিভিউ করে আমাদের আজকের ক্লাস শেষ হবে। পরে আরও দু একটা মডেল আছে, সেইগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে প্রথমেই আমি তোমাদেরকে বলি যে ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তা হলো সিঙ্গার আর নিকলসন নামে দুইজন ভদ্রলোক। আমরা আবার সেই দুই ভদ্রলোকের ছবি যদি দেখি, এই যে দেখো, এই দুই ভদ্রলোক সিঙ্গার আর নিকলসন নামে দুইজন ভদ্রলোক। ওনারা 1972 সালে এই প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ফ্লুইড মোজাইক মডেলটা প্রস্তাব করেন, যেটা আমরা এত সময় আলোচনা করলাম। ওনাদের মতে প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ারে তৈরি, এবং প্রতি লেয়ারে ফসফোলিপিডের অণু এক লেয়ারে যেভাবে থাকে আর এক লেয়ারে তার উল্টাভাবে অবস্থান করে। প্রতিটা ফসফোলিপিড অণুর একটা পানিগ্রাহী মস্তক আর পানি বিদ্বেষী লেজ থাকে। প্রতিটা ফসফোলিপিড অণুর মস্তকের মধ্যে ফসফেট এবং লিপিডের গ্লিসারল অংশটুকু থাকে, আর লেজে ফ্যাটি অ্যাসিডের হাইড্রোকার্বন চেনটুকু থাকে। ওকে, এবার মস্তকটা হয় পানিগ্রাহী, লেজটা হয় পানি বিদ্বেষী। এবং এই ফসফোলিপিড বাইলেয়ারে কি হয়? ফসফোলিপিডের অণুগুলা নিজ নিজ লেয়ারের মধ্যে টোকাটুকি এবং মাঝে মধ্যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট অর্থাৎ স্থান পরিবর্তন করে।
এই কারণে ফসফোলিপিডের বাইলেয়ার দেখতে ফ্লুইডের মতো দেখায় এবং এই ফসফোলিপিড বাইলেয়ারে বিক্ষিপ্তভাবে প্রোটিনের দানাগুলা ছড়িয়ে থাকে, অসংখ্য প্রোটিনের দানা ছড়িয়ে থাকে। প্রোটিনের দানাগুলো আবার অবস্থানের উপর ভিত্তি করে 3 ভাগে আমরা ভাগ করে থাকি: আন্তঃঝিল্লি প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন আর প্রান্তীয় প্রোটিন। এছাড়াও এই বাইরের লেয়ারে আমরা প্লাজমা মেমব্রেনের বাইরের লেয়ারের যে ফসফোলিপিড তার সাথে আমরা গ্লাইকোজেন যুক্ত থাকতে দেখি, যেটাকে আমরা গ্লাইকোলিপিড বলি। আবার বাইরের লেয়ারে যে থেকে কি হয়, যে প্রোটিনের গায়ে থেকে কিন্তু আবার কি বের হয়, আবার গ্লাইকোজেন যুক্ত থাকতে দেখা যায়, তাদেরকে আবার আমরা বলে থাকি গ্লাইকোপ্রোটিন। আর গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একত্রে আবার আমরা বলে থাকি গ্লাইকোক্যালিক্স। ওকে, এছাড়াও 2 লেয়ারেই, বাইরের লেয়ার এবং ভেতরের লেয়ার 2 লেয়ারেই ফসফোলিপিড অণুগুলার ফাঁকে ফাঁকে কোলেস্টেরল নামক এক ধরনের কি খুবই কঠিন খুবই জটিল এক ধরনের রাসায়নিক পদার্থ থাকতে দেখা যায়। সেটা বাইরের লেয়ারেও থাকে, আবার ভেতরের লেয়ারেও থাকে। ঠিক আছে, তাহলে এই কোলেস্টেরল, গ্লাইকোক্যালিক্স, ফসফোলিপিড আর প্রোটিন নিয়েই মূলত প্লাজমা মেমব্রেন গঠিত। তবে এখানে ফসফোলিপিড আর প্রোটিন, ফসফোলিপিডের অণুর সংখ্যা হয়তো বা বেশি, প্রোটিনের দানার সংখ্যা হয়তো বা কম, কিন্তু ওজন করলে এই প্রোটিনের পরিমাণই কিন্তু বেশি হয়, প্রায় 60%, আর 40%-এর একটু কম হয় হলো কি এই যে ফসফোলিপিডের অণুগুলা। আর বাকি যে বললাম যে কি বলে গ্লাইকোজেন আর যে কোলেস্টেরল, তাদের পরিমাণ খুবই কম, 1%-এর থেকেও হয়তো বা কম। ঠিক আছে, এই তাহলে মোটামুটি আমরা প্লাজমা মেমব্রেনের গঠনের কি বলে সিঙ্গার নিকলসন প্রদত্ত যে ফ্লুইড মোজাইক মডেল, সেটা আমরা জানলাম। তাহলে এই মডেলটার নামকরণ ফ্লুইড মোজাইক কেন হয়েছে বা আইসবার্গ মডেল কেন বলা হয়েছে, সেটা বোধহয় তোমরা, আমি যেমন বিশ্বাস করি তোমরা বোধহয় সেইভাবে বিশ্বাস করবো যে না ঠিক আছে। ওকে, এবার আমরা এইটার একটা ভিডিও দেখব। ভিডিওর আগে আমরা একটা ছবি দেখে নিই, তারপর বোধহয় ভিডিও দেখলে আমাদের জন্য আরও ভালো হবে। তাহলে ফাইনালি দেখো, এই যে দেখো প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত যে ফ্লুইড মোজাইক মডেল, সেই মডেলটা এই জায়গাটায় 3D-তে করা হয়েছে, 3D ইফেক্ট দেওয়া হয়েছে ইমেজে। তাহলে এইগুলা সব ফসফোলিপিডের অণু। দেখো, এটা একটা লেয়ার, এটা আর একটা লেয়ার। এখানে বোঝানোর সুবিধার্থে 2টা লেয়ারকে আলাদা করে দেখাইছে, বাস্তবে কিন্তু এইভাবে আলাদা থাকে না, বোঝানোর সুবিধার্থে আলাদা করছে যে এইটা একটা লেয়ার, এইটা আর একটা লেয়ার। এটা কি বহিঃস্তর আর এটা হলো অন্তঃস্তর, ভেতরের স্তর। এই যে দেখো ক্যাকটাসের মতো যেগুলা দেখতে পাচ্ছ, এইগুলা কিন্তু সেই গ্লাইকোজেন। ঠিক আছে, আর এই যে অংশগুলা দেখতে পাচ্ছ, এই অংশগুলা কিন্তু প্রোটিন। আর ইয়েলো কালারের যে অংশগুলো এখানে দেখতে পাচ্ছ একটু পরপর, এরাই কিন্তু সেই কোলেস্টেরল। এই ছবিটা যদি বুঝো তাইলেই যথেষ্ট। এই যে দেখো, এই যে অংশগুলা ইয়েলো কালারের, সেইগুলা কিন্তু কোলেস্টেরল। তাহলে আমার মনে হয় যে প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত যে মডেলটা, সেই মডেলটা তোমরা ফ্লুইড মোজাইক মডেলটা বোধহয় ভালো মতো বুঝছো। তারপরেও ফাইনালি আমরা একটা ভিডিও দেখব। এই ভিডিওটা দেখলে প্লাজমা মেমব্রেনের গঠনটা একেবারে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। Machinery of the inner cell and the harsh conditions of the outside world stands the cell's plasma membrane. As crucial as this barrier is, it's surprisingly flexible. এই যে আমরা ফসফোলিপিডের বাইলেয়ার দেখতে পাচ্ছি, আঘাত করা হচ্ছে, তারপরেও আছে। জোরে আঘাত করা হলো, একটু স্থানচ্যুত হলো, আবার জায়গায় ফিরে আসছে। যদি তরল হতো তাহলে অণুগুলা অনেক দূরে চলে যেত, আর ফিরে আসতো না। কঠিন হলে কি যাইতই না বা গেলেও আর ফিরে আসতো না। এই জন্য এটার ধর্ম ফ্লুইডের মতো। দেখো পিছে আমরা কিছু ইসের মতো দেখে, দেখো ওই যে ক্যাকটাসের মতো দেখাচ্ছে, ওইগুলাই সেই গ্লাইকোজেন, আর এইগুলা হলো সেই প্রোটিন। দেখো প্রোটিনের মধ্যে বিশেষ ধরনের চ্যানেল থাকে, যে চ্যানেল দিয়ে বিভিন্ন উপাদান কোষের বাইরে থেকে ভেতরে এবং ভেতর থেকে বাইরে যাতায়াত করে। এবার দেখো, এই সবুজ যেগুলা দেখছো সেগুলা প্রোটিন, আর গোল গোল যেগুলা দেখছো সেগুলো হলো ফসফোলিপিডের মাথাগুলা। দেখো এই প্রোটিনগুলা কিন্তু স্থির না, দেখো চলমান। সেই কারণে আমরা এই মডেলটাকে আইসবার্গ মডেল বলি। স্থির কি? স্থির না, তারা কিন্তু স্থান পরিবর্তন করে। A supple membrane, just 2 molecules thick.
ওকে, তাহলে তাহলে আমরা বোধহয় প্লাজমা মেমব্রেনের গঠনটা শিখে গেছি। এবার যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাইলে সেই প্রশ্ন তোমরা ইনবক্সে করবা। যদি কোনো জায়গায় না বুঝে থাকো তাইলে কোনো এসে ইনবক্স করবা। করলে আমরা অবশ্যই কি করব, আরও মানে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আগামী ক্লাসে সেই সমস্যাগুলো সমাধান করে এই প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত আরও মডেল আছে, সেই মডেলগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করলে প্লাজমা মেমব্রেন শেষ হবে। তারপরে এইভাবে আমরা ধীরে ধীরে একটা একটা করে সেলের এক একটা পার্ট নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, দোয়া করো আমার জন্য, শুধু আমার জন্য না পুরো পৃথিবীর জন্য। আর প্রথমেই হলো আমার বাবার জন্য দোয়া চাইছিলাম, আবার তোমাদের কাছে আমার বাবার জন্য দোয়া চাচ্ছি। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, অবশ্যই তার জন্য তোমরা একটু দোয়া করো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে, ইনশাল্লাহ আগামী রবিবার। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো এবং অন্যদেরকে সুস্থ থাকার জন্য যে যতটুকু স্যাক্রিফাইস তোমার করার ততটুকু করো। ওকে, আজকে এই পর্যন্তই।